একদিন মিনা যখন তার শ্বশুর শাশুড়ির জন্য চা নিয়ে হলরুমে যাচ্ছিল, এমন সময় সে দেখে তার শ্বশুর এবং শাশুড়ি রবি ও রতনের সঙ্গে বসে কিছু কথা বলছে। বাবা রতন, আমরা তোমার উপর অনেক বিশ্বাস করি, কিন্তু মিনা কি এই বিয়ের জন্য রাজি হবে? মা, বৌদিকে রাজি করানোর দায়িত্ব তোমার। বৌদি কি সারা জীবন দাদার অপেক্ষায় বসে থাকবে? দাদা বিদেশে অন্য মেয়ের সঙ্গে সুখে দিন কাটাচ্ছে। আমি কত আশা করে মিনাকে বাড়ির বৌমা করে এনেছিলাম, কিন্তু জানতাম না নিজের ছেলেটাই এরকম করবে। পার্বতী, এবার পুরানো কথা চিন্তা করো না, এবার আমাদের মিনার জীবন ভালো করতে হবে। আমি কিভাবে মিনার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো? তার খুব খারাপ লাগবে। অপরদিকে মিনা হাতে চা নিয়ে দূরে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। অপরদিকে বিক্রম জার্মানিতে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছিল। আই লাভ ইউ বেবি, যখন থেকে তুমি আমার জীবনে এসেছো আমি অনেক হ্যাপি আছি। ইউ আর সো সুইট বেবি। তুমি কি আমার সঙ্গে ঘুরতে যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঘোরাফেরা করতে আমার খুব ভালো লাগে, আজ সারাদিন আমরা ঘুরবো। এইদিকে বিক্রম তার জার্মানির গার্লফ্রেন্ড মোনালিসার সঙ্গে অনেক সুখী ছিল। অপরদিকে মিনার শ্বশুর বাড়িতে। মিনা, তুমি রাজি হয়ে যাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। মা, আমি কি আপনাদের উপর বোঝা হয়ে গেছি? সেটা হলে আমাকে পরিষ্কার করে বলে দিন, আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে আবার বিয়ে করতে বলবেন না, আমি আর কারোর উপরে ভরসা করতে পারবো না। মিনা, তোমার বয়স অনেক কম, একা জীবন কাটাতে পারবে না। মা, আমি জানি না আমার কি করা উচিত, কিন্তু আমি বিক্রমকে অনেক ভালোবাসি, আমি অন্য কাউকে তার জায়গা দিতেই পারবো না। মিনা, আমার মনে হয় না বিক্রম কখনোই চেঞ্জ হবে। সে বিদেশে একটা মেয়েকে পছন্দ করেছে। এটা আপনি কি বলছেন মা? বিক্রম বিদেশে এক অন্য মেয়েকে পছন্দ করেছে এটা শোনার পর মিনার অনেক খারাপ লাগে এবং সে নিজের রুমে গিয়ে দুঃখী মনে বসে পড়ে। এইভাবেই দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। জার্মানিতে বিক্রম এবং মোনালিসার ভালোবাসা খুব ভালোভাবেই চলছিল। বিক্রম ভেবেই নিয়েছিল খুব তাড়াতাড়ি মিনার সঙ্গে ডিভোর্স করে মোনালিসাকে সে বিয়ে করে নেবে। একদিন রবির কলেজে। রবি, আজ রেজাল্ট আউট হবে, বল কোন হোটেলে পার্টি দিচ্ছিস? আরে জুলি, প্রতিবারের মতো এবার আমি টপ করব না। এটা তুই কি বলছিস রবি? তুই প্রত্যেক বছর টপ করিস, এবছরে কেমন আছে যে তোকে বাধা দেবে? ওই দেখো মিনা, যে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে। আরে মিনা, একবার এখানে এসো। রবির কথায় মিনা তার কাছে আসে। হাই মিনা। হাই। তাহলে এবার তুমি টপ করবে, তাই তো? আরে আগে রেজাল্টটা আউট হতে দাও। তোমরা কি আগে থাকতেই ঠিক করে নিয়েছো কে টপ করবে? আমি জানি মিনা, তুমি টপ করবে। এটা তো খুব ভালো কথা। মিনা টপ করলে রতন সব থেকে বেশি খুশি হবে। জুলির মুখে এরকম কথা শুনে মিনার খুব খারাপ লাগে। এতদিনে কলেজের সবাই ভাবতে শুরু করেছিল যে রতন এবং মিনা একে অপরকে পছন্দ করে। জুলির মুখে হঠাৎ এরকম কথা শুনে মিনা কিছুই বলে না এবং চুপ করেই সেখানে দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যেই রতন সেখানে চলে আসে। আরে তোমরা এখানে কি করছো? রেজাল্ট বেরিয়ে গেছে, চলো গিয়ে রেজাল্ট দেখি। এটা দেখার কি আছে? কে টপ করেছে এটা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এবার বলো কোথায় পার্টি দেবে? জুলির কথা শুনে মিনা এবং রবি সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর রতন জুলিকে বলে, আরে জুলি, তুমি তাদের সামনে এরকম করে কেন বললে? আমি মিনাকে পছন্দ করি, কিন্তু সে এখনো আমাকে পছন্দ করে না। তুমি এরকম করে তাকে খোঁটা দিলে সে কোনোদিন আমাকে পছন্দ করবে না। রতন, তুমি কি মেয়ে পটানো ভুলে গেছো? আগে তো সহজে অনেকগুলো মেয়ে পটিয়ে নিতে। তখনকার ব্যাপার আলাদা ছিল। আমি মিনাকে সত্যিকারের ভালোবাসি, তাই সে নিজের ইচ্ছায় আমার কাছে এলে তবেই আমার ভালো লাগবে। তাহলে এক কাজ করো, মিনার টপ করার খুশিতে আজ একটা পার্টি দিয়ে দাও। এরপর জুলি রতনকে মিনাকে ইমপ্রেস করার আইডিয়া দিতে থাকে। অপরদিকে মিনা এবং রবি রেজাল্ট দেখার পর খুশি মনে বাড়ি ফিরে আসে। মিনা বাড়ি ফিরে দেখে তার শ্বশুর শাশুড়ি ফোনে লাউড স্পিকারে বিক্রমের সঙ্গে কথা বলছে। না মা না, আমাকে বোঝানোর জায়গায় তুমি মিনাকে বোঝাও যাতে সে আমাদের বাড়ি থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর আমি নিজের বিদেশি গার্লফ্রেন্ডকে বাড়ি নিয়ে যাব। মোনালিসা অনেকদিন থেকে ইন্ডিয়া যেতে চাইছে। মিনা ওখানে থাকতে আমি তাকে নিয়ে যেতে পারছি না। বিক্রম, তুই আমাদের সঙ্গে এরকম করবি আমরা কোনোদিন ভাবিনি। তোমরা কি ভাবছো তাতে আমার কিছু করার নেই। আমাকেও নিজের লাইফে হ্যাপি থাকার অধিকার আছে। তাড়াতাড়ি মিনাকে বাড়ি থেকে বার করো, না হলে আমি নিজেই সেখানে গিয়ে তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেব। মিনা এবং রবি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রমের সমস্ত কথা শুনে ফেলে।
ফোন রাখার পর পার্বতী এবং পলাশ দেখে তার বৌমা এবং ছোট ছেলে তাদের সমস্ত কথোপকথন শুনে ফেলেছে। পার্বতী দুঃখী মনে নিজের বৌমার দিকে তাকায়। সেই দিন সন্ধ্যাবেলায় মিনা যখন তার শ্বশুর ও শাশুড়ির সঙ্গে বসেছিল, এমন সময় রতন আবার তাদের বাড়িতে আসে। হাই আঙ্কেল, হাই আন্টি, আপনারা কেমন আছেন? আরে মিনা, তুমি এখনো তৈরি হওনি কেন? তোমার মনে আছে তো, তোমার টপ হওয়ার জন্য আমি পার্টি রেখেছি। তুমি চলে যাও রতন, আমি কোথাও যাব না। না রতন, তুমি কোথাও যাবে না, মিনা অবশ্যই তোমার সঙ্গে পার্টিতে যাবে। এটা আপনি কি বলছেন মা? আমি একদম ঠিক কথাই বলছি মিনা। বিক্রম ভাবছে সে তোমাকে ছেড়ে দিলে তুমি অসহায় হয়ে যাবে, তাই এবার থেকে তুমি হাসি খুশিতে থাকবে। আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি আর তোমাকে তার জন্য কষ্ট পেতেও দেব না। এবার তোমাকে আমাদের কথা মতোই চলতে হবে। শাশুড়ির অনেক জোর করায় মিনা রতনের সঙ্গে পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। এরপর মিনা, রবি এবং রতন পার্টিতে যাওয়ার জন্য রতনের গাড়ি করে বেরিয়ে পড়ে। কিছু সময় পর তারা পার্টিতে পৌঁছে যায়। সেখানে সবাই মিলে খুব আনন্দ করে পার্টি এনজয় করতে থাকে, কিন্তু মিনা দুঃখী মনে এক কোণে দাঁড়িয়েছিল। মিনা যখন চুপচাপ দাঁড়িয়েছিল, এমন সময় ছোট জামা পরা এক মেয়ে তার কাছে আসে। তোমার নাম মিনা, আমি ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনাকে আমি চিনতে পারলাম না। কলেজে তো কোনোদিন দেখিনি। কলেজে কিভাবে দেখবে, আমি সেখানে পড়িই না। তাহলে আপনি আমাকে চিনলেন কিভাবে? তুই আমার রতনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমি তোর কি ক্ষতি করেছিলাম বল? এ আপনি কি বলছেন? রতনকে আমি 5 বছর থেকে ভালোবাসি। তার কাছে যাওয়ার কত চেষ্টা করেছি, কিন্তু সে কখনোই রাজি হয়নি। তারপর একদিন তার বাবা মায়ের কাছ থেকে জানতে পারি সে তোকে ভালোবাসে, সে তোকে বিয়ে করতে চায়। তুই কি এমন জাদু করেছিস যে আমার রতন তোকে বিয়ে করতে চাইছে? দেখুন, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, আমাদের মধ্যে তেমন কিছুই নেই। তারা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এরই মধ্যে রতন সেখানে চলে আসে। পিঙ্কি, তুমি এখানে কেন? এখানকার ঠিকানা তোমাকে কে দিল? তোমাকে খোঁজার জন্য তোমার বাড়ি গিয়েছিলাম, তোমার মায়ের কাছ থেকে এখানকার অ্যাড্রেস পেয়েছি। এবার এটা বলো যে এই মিনার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? ফালতু কথা বলা বন্ধ করো পিঙ্কি, এই মুহূর্তে আমার পার্টি থেকে বেরিয়ে যাও। আই লাভ ইউ রতন, তুমি আমার সঙ্গে এরকম করো না। তোমার একটাও কথা আমি শুনতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। রতনের মুখে এসব কথা শোনার পর পিঙ্কি সেখান থেকে চলে যায়। এসব কি রতন? এই মেয়েটা তোমাকে এত ভালোবাসে আর তুমি তার সঙ্গে কত খারাপ ব্যবহার করলে। সব ছেলেরা একই রকম হয়। আমি তো ভেবেছিলাম তুমি ভালো ছেলে, কিন্তু এবার দেখছি তুমিও বিক্রমেরই মতো। মিনা, এসব বলার আগে একটু ভেবে নাও। সব ছেলেরা খারাপ হয় না, এমনকি সব মেয়েরাও তোমার মতো ভালো হয় না। তুমি যখন সত্যি জানতে চাইছো, তাহলে চলো আমার সঙ্গে। রতন মিনাকে এই বলে তার হাত ধরে তাকে পার্টি থেকে বাইরে কার পার্কিং করার জায়গায় নিয়ে আসে। রতন, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোনো রকম আওয়াজ করো না, চুপচাপ আমার সঙ্গে চলো। এরপর রতন মিনাকে একটি গাড়ির কাছে নিয়ে যায় এবং গাড়ির ভেতরে দেখতে বলে। মিনা গাড়ির ভেতরে দেখে পিঙ্কি একটি ছেলের সঙ্গে বসে রয়েছে। ডার্লিং, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, কিন্তু কি করব বলো? রতনকে যখনই দেখি আমার পুরানো ভালোবাসার কথা মনে পড়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাকে কোনো মেয়ের সঙ্গে দেখে নিলে আমি তো একদমই সহ্য করতে পারি না। বেবি, ওই রতনের মধ্যে এমন কি আছে যে তুমি তার জন্য এত পাগল? তাকে ভুলে যাও, আমি তোমাকে সমস্ত রকমের খুশি দেব। বেবি, রতনের কাছে অনেক টাকা রয়েছে। সে পরিবারের একমাত্র ছেলে, তার বাবা অনেক বড় বিজনেসম্যান। আমি শুধু তার সম্পত্তি ভালোবাসি, না হলে তার মতো ছেলের পেছনে পড়ে থাকার ইচ্ছে তো আমারও নেই। মিনা তার চোখের সামনে এসব দেখে অবাক হয়ে গিয়েছিল। এরপর মিনা রতনের সঙ্গে পার্টিতে আবার ফিরে আসে এবং সোফার উপরে দুজনে বসে পড়ে। মিনা, তুমি কি এখনো চাও যে আমি সেই মেয়েটাকে বিয়ে করে ফেলি? সরি রতন, আমি জানতাম না মেয়েরাও এরকম হয়। ছেলেরাও এরকম করে এবং মেয়েরাও এরকম করে। যাদের চরিত্র খারাপ থাকে তারা তো এসব করবেই। তার মানে এটা নয় যে পৃথিবীর সব ছেলে মেয়েরা খারাপ। তুমি একদম ঠিকই বলছো রতন। বিক্রমের সঙ্গে বিয়ে করার আগে একবার তার সঙ্গে কথা বলে নেওয়া আমার দরকার ছিল। হয়তো তার সঙ্গে কথা বলে আমি বুঝতেই পেরে যেতাম যে আমি ভুল ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। ওসব কথা ছেড়ে দাও, তুমি তার কথা বাদ দিয়ে এবার নিজের কথা চিন্তা করো। রতন, আমাকে এই ভিড় জায়গা থেকে একটু অন্য কোথাও নিয়ে যেতে পারবে? এই হইচইয়ের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। ঠিক আছে, পার্টি শেষ হয়ে যাওয়ার পর আমরা লং ড্রাইভে যাব। কিছু সময় পর পার্টি শেষ হয়ে যাওয়ার পর রতন, রবি এবং মিনা গাড়ির কাছে আসে। রবি,
তুমিও আমাদের সঙ্গে চলো না, তিনজনে একসঙ্গে থাকলে খুব ভালো লাগবে। আরে না, আমার খুব ঘুম পেয়েছে, আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। তাছাড়া আজ প্রথমবার তোমরা দুজনে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছো, এই সময়টা আমি খারাপ করতে চাই না। যাবি না বলছিস? তবে তুই আমাদের সঙ্গে গেলে ভালোই হতো। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, এমন সময় রবির কাছে ফোন আসে। হ্যালো, হ্যাঁ বাবা বলো, কি বললে? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। কি হলো রবি, তুমি এভাবে চুপ করে গেলে কেন? আসলে তোমার বাবা। কি হয়েছে আমার বাবার? তোমার বাবা আর বেঁচে নেই বৌদি। কি বললে? এরপর রতন মিনা এবং রবিকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন বাড়ির সকলে মিনার শহরে গিয়ে তার বাবার অন্তিম কাজ শেষ করে। অন্তিম সংস্কারের কাজ শেষ হয়ে গেলে মিনার শ্বশুর শাশুড়ি এবং রবি বাড়ি ফিরে যায়, কিন্তু মিনাকে কিছু বিধি পালন করার জন্যই বাড়িতে থাকতে হয়। মিনার সঙ্গে রতনও সেখানেই থেকে যায়। রতন সেখানে থেকে মিনার প্রত্যেকটা কাজে তাকে সাহায্য করে। এভাবেই 12 দিন কেটে যায়। রতন, সব কাজ শেষ হয়ে গেছে, এবার তুমি মুম্বাই ফিরে যাও, এখানে বেশি দিন থাকাটা ঠিক হবে না। তোমাকে এই অবস্থায় একা ছেড়ে আমি কিভাবে চলে যাই মিনা? এবার আমি এখানেই থাকতে চাই রতন, আমি আর ফিরতে চাই না। কিন্তু তোমার পড়াশোনার কি হবে? তারা দুজনে বসে বসে কথাই বলছিল, এমন সময় তাদের দরজার বেল বেজে ওঠে। মিনা গিয়ে দরজা খোলে। আপনারা? বাবা মা, তোমরা এখানে? হ্যাঁ মিনা, আমরা রতনের বাবা মা, পলাশবাবুর কাছে তোমার অ্যাড্রেস নিয়ে এখানে এলাম। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। এরপর রতনের বাবা মা বাড়ির ভেতরে গিয়ে বসে। যা হওয়ার ছিল তা হয়ে গেছে, সেসব নিয়ে আর দুঃখ পেও না। চলো এবার তুমি মুম্বাই ফিরে চলো, সেখানে নতুন করে নিজের জীবন শুরু করবে। এসব আপনি কি বলছেন আন্টি? তোমার আন্টি একদম ঠিক বলছে মিনা, আমরা তোমার ব্যাপারে সবকিছু জানি, এই বিয়েতে আমাদের কোনো রকম আপত্তি নেই। মিনা সবার কথা অনুযায়ী মুম্বাই ফিরে আসে এবং নিজের শ্বশুর বাড়িতে আবার আগের মতোই থাকতে শুরু করে। এরকমই একদিন। মা, আমি ভালো করেই জানি আমি এই বাড়িতে আছি বলে বিক্রম বাড়িতে আসতে পারছে না, তাই আমি ভাবছি। তোমাকে এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, রতনের বাবা খুব তাড়াতাড়ি একটা ভালো মুহূর্ত দেখে আমাদেরকে জানাবে বলেছে, তারপর আমরা তোমাদের বিয়ে দিয়ে দেব। তাই যতদিন তোমার বিয়ে হচ্ছে না তুমি এখানেই থাকো, আমি তোমাকে চোখের আড়াল করতে চাই না। 2 সপ্তাহের মধ্যেই রতনের বাবা তাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে দেয়। অপরদিকে জার্মানিতে। এসব কি চলছে মোনালিসা? প্রথমে তোমার দেশ থেকে আমার কাছে জব অফার এসেছিল, হঠাৎ করে তারা অন্য দেশের লোকেদের চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে কেন? এসব কি চলছে এখানে? আমি জানি ডার্লিং, এটা ঠিক নয়, কিন্তু এই ব্যাপারে তুমি একটু ভেবে দেখো। তোমাদের মতো মানুষদের জন্যই আমাদের দেশের মানুষেরা ঠিক মতো চাকরি পাচ্ছে না, সেই জন্যই দেশের সরকার এই নিয়মটা বানিয়েছে। নিয়মটা ঠিক আছে, কিন্তু আমি শুনেছি অন্য দেশের লোকেদের অ্যারেস্ট করে নিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তুমি চিন্তা করো না, সেরকম কিছুই হবে না, আমি তোমার সঙ্গেই আছি। কিন্তু এখন হঠাৎ করে আমি চাকরি কোথায় পাবো? তাছাড়া আমি এই দেশ ছেড়ে যাব কেন? আরে বিক্রম, তুমি এত চিন্তা করছো কেন? তারা তোমাকে অনেক টাইম দিয়েছে। মোনালিসা, আমি এখানে শুধুমাত্র তোমার জন্য আছি। আমি তোমাকে বিয়ে করার জন্য এখানে সেটেল হতে চাইতাম, কিন্তু এখন তুমি এমন ভাবে বলছো যেন তোমার জন্য এটা কোনো ব্যাপারই নয়। কি বললে? বিয়ে? ও মাই গড, আমি এসব ব্যাপারে কোনোদিনও ভাবিনি। বিক্রম এবং মোনালিসার মধ্যে কথাই চলছিল, হঠাৎ এমন সময় তাদের বাড়িতে 2 জন জার্মান পুলিশ চলে আসে। হু আর ইউ? তোমরা এভাবে আমাদের বাড়িতে ঢুকে পড়লে কেন? ফার্স্ট ইউ অ্যানসার আস, হু আর ইউ? আর তুমি এভাবে আমাদের দেশে ইল্লিগাল ভাবে থাকছো কেন? তুমি জানো না আউটসাইডারদের চলে যেতে বলা হয়েছে? আমরা তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। মোনালিসা, তুমি এদেরকে কিছু বলছো না কেন? বিক্রম, এই ব্যাপারে আমি তোমার কোনো রকমেরই সাহায্য করতে পারবো না। অফিসার, আমি এবং মোনালিসা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। মোনালিসা এখানকার মেয়ে, তাই আপনি এভাবে আমাকে অ্যারেস্ট করতে পারেন না। না ইন্সপেক্টর, আমি এই লোকটাকে বিয়ে করব না, লোকটা মিথ্যে কথা বলছে। আমার লোকটার সঙ্গে মাত্র আজকেই দেখা হয়েছে। মোনালিসা, তুমি আমার সঙ্গে এরকম করলে? এরপর পুলিশ বিক্রমের কোনো কথাই শোনে না এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এবার বিক্রমের জমানো সমস্ত টাকা আমার হয়ে গেল। বোকা ছেলে কোথাকার, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রেখেছিল বিয়ে করার জন্য। বিক্রম অ্যারেস্ট হয়ে যাওয়ায় মোনালিসা অনেক খুশি ছিল। অপরদিকে মিনার শ্বশুর বাড়িতে। রবি, তোর কাছে বিক্রমের ফোন এসেছিল?
যেদিন থেকে আমি আর মিনা একসঙ্গে কলেজ যাওয়া শুরু করেছি তবে থেকে দাদা আমার সঙ্গে আর কথা বলে না। বিক্রম তোর বাবাকে ফোন করেনি, জানি না সে এতদিন থেকে ফোন করছে না কেন, এবার সে কি ভাবছে। আরে মা, তুমি চিন্তা করো না, তার কিছু হবে না। সে নিজের বিদেশি গার্লফ্রেন্ডের সঙ্গে সুখে দিন কাটাচ্ছে, আমাদের কথা আর ভাবে না। এর আগে কোনোদিনও সে এতদিন ফোন না করে থাকেনি, আমার তাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। সত্যি কথা বলতে দাদা অনেক স্বার্থপর, যেদিন আমাদের প্রয়োজন হবে সেদিন দাদা ফোন করবে। সকলে বসে কথাই বলছিল, এমন সময় মিনা সেখানে আসে। কি ব্যাপার, আপনারা এত চিন্তিত কেন? তেমন কোনো ব্যাপার নয় মিনা, সবকিছু ঠিকই আছে। আচ্ছা শোনো, আজ সন্ধ্যাবেলায় তৈরি থেকো, আমরা তোমার এঙ্গেজমেন্টের জন্য শপিং করতে যাব। আচ্ছা ঠিক আছে মা। মিনা নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে বেশি কিছু আশা রাখেনি, সকলে অনেক জোর করায় সে বিয়ের জন্য রাজি হয়েছিল। অপরদিকে রতন খুব ভালোভাবে মিনার খেয়াল রাখত এবং সে সব সময় মিনাকে ঘুরতেও নিয়ে যেত। একদিন মিনা যখন তার শাশুড়ির সঙ্গে রান্না করছিল। মা, আপনি এত চিন্তা করছেন কেন? মিনা, 1 মাস হয়ে গেল বিক্রম আমাদেরকে ফোন করেনি, তাই তার কথা ভেবে আমার খুব চিন্তা হচ্ছে। মা, আমার মনে হয় নিশ্চয়ই সে রেগে আছে, কারণ এখন আমি এই বাড়িতেই আছি। আপনি দেখবেন আমি এখান থেকে চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, সে আবার বাড়ি ফিরে আসবে। হ্যাঁ মিনা, আমিও তাকে এই কথাটাই বলতে চাইছিলাম যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তার ফোন অফ আসছে, সে আমাদের কোনো মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। অপরদিকে জার্মানির একটি জেলে বিক্রমের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। জেল থেকে বিক্রমকে অনেক খারাপ খাবার দেওয়া হতো এবং তার থাকার জায়গাও ভালো ছিল না। এরই সাথে তার ফোন কেড়ে নেওয়ায় সে কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারে না। সরকার থেকে দেশ ছেড়ে দেওয়ার নোটিশ পাওয়ার পরেও দেশ না ছাড়াই বিক্রমকে জেলে দিন কাটাতে হচ্ছে। অপরদিকে ইন্ডিয়াতে মিনার শ্বশুরবাড়ি খুব ভালোভাবেই সাজানো হয়েছিল। সব আয়োজন ঠিকঠাক ভাবে হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, সবকিছু হয়ে গেছে। রতনের বাবা মা অনেক ধনী মানুষ, আমি চাই না আমাদের দিক থেকে কোনো রকম ঘাটতি থেকে যাক। তোর বাবা একদম ঠিক বলছে রবি, সবকিছু যেন ভালোভাবেই হয়। সেটা আমি বুঝতে পেরেছি মা, কিন্তু তুমি এত দুঃখী হয়ে আছো কেন? কাল মিনা বৌদির এঙ্গেজমেন্ট, সে তোমাকে এভাবে দুঃখী দেখলে অনেক কষ্ট পাবে। আমি কি করব বাবা, বিক্রমের ব্যাপারে চিন্তা করে করে মন খারাপ হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত সে একবারও ফোন করলো না, আগের মাস থেকেই তার ফোনটা বন্ধ আসছে। অপরদিকে মিনা তার রুমে বসে বসে ফোনে কিছু দেখছিল। হঠাৎ সে এমন কিছু দেখতে পায় যার পর সে তাড়াতাড়ি করে শ্বশুর শাশুড়ির কাছে আসে। মা, বাবা, এই দেখুন, এই নিউজটা দেখুন। আরে কি হয়েছে মিনা? বিক্রম যে দেশে থাকে সেখানকার সরকার অনেকদিন থেকে বাইরের লোকেদেরকে তাড়িয়ে দিচ্ছে। যারা সরকারের কথায় দেশ ছাড়তে রাজি হচ্ছে না তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দিচ্ছে। কি বললে? এটা তুমি কি বলছো বৌমা? এবার আমরা কি করব? এটা নিউজে দেখাচ্ছে, তার মানে এটা সত্যি কথা। শেষবার যখন বিক্রমের সঙ্গে কথা হয়েছিল সে বলেছিল খুব তাড়াতাড়ি সে গার্লফ্রেন্ডের সঙ্গে ইন্ডিয়া চলে আসবে, হয়তো এই কারণেই সে তাড়াতাড়ি চলে আসতে চাইছিল। হ্যাঁ, আমার এটাই মনে হচ্ছে। নিশ্চয়ই সে কোনো বিপদেই পড়েছে, না হলে এতদিন পর্যন্ত সে আমার সঙ্গে কথা না বলে থাকতেই পারতো না। তুমি কিছু একটা করে আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। মা, আমি বিক্রমকে আনার জন্য যাব। কি বললে? তুমি আনতে যাবে? কাল তোমার এঙ্গেজমেন্ট। বিদেশে যে কোনো রিলেশনের থেকে হাজবেন্ড ওয়াইফের রিলেশনটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। আইন হিসেবে আমি এখনো পর্যন্ত তার ওয়াইফ, একমাত্র আমিই তাকে ফিরিয়ে আনতে পারবো। বৌদি, তোমার সেখানে যাওয়া ঠিক হবে না। আমি তোমাকে এতদূর যেতে দেব না। যদি তুমিও কোনো বিপদে পড়ে যাও তাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। মা, আপনি একদমই চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নেব। যা কিছু হয়েছে সব তো আমার জন্যই হয়েছে। আমি বিক্রমকে বিয়ে করে এখানে না এলে আজ এত কিছু হতো না। আপনারা প্লিজ আমাকে আটকাবেন না। এরপর মিনা রতনকে ফোন করে সমস্ত কথা জানিয়ে দেয়। তুমি বলতে চাইছো এত কিছু আয়োজন ফেলে রেখে তুমি বিক্রম দাকে আনতে যাবে? তুমি সেই মানুষকে আনতে যাবে যে কোনোদিন তোমার সম্মান করেনি? আমাকে এটা করতেই হবে রতন, সে আমার জন্যই এই বিপদে পড়েছে। আমার জন্য সে বাড়ি ছেড়ে গেছিল, তাই তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। এবার আমি কি বলবো তোমাকে? তুমি তো আগে থাকতে সবকিছু ভেবে রেখেছো। ঠিক আছে, তুমি যেতে চাইলে যাও, কিন্তু আমিও তোমার সঙ্গে যাব। না রতন, প্লিজ জেদ করো না। আমি চাই না আমার জন্য তুমিও কোনো সমস্যায় পড়ে যাও। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো।
এই বলে মিনা ফোন রেখে দেয়। মিনা সকলকে বুঝিয়ে পরের দিনই ইন্ডিয়ান এম্বাসিতে যায়। মিনা সেখানে গিয়ে এক অফিসারের সঙ্গে দেখা করে। দেখুন ম্যাডাম, গত 3 মাস থেকে জার্মানিতে যেসব ইন্ডিয়ানরা থাকতো সবাই ফিরে এসেছে, তাহলে আপনার স্বামী ফিরে এলো না কেন? বিক্রমের সেখানে যদি কোনো বন্ধু বা গার্লফ্রেন্ড থাকে, একমাত্র সে তার হেল্প করতে পারবে, আমরা এতে কিছু করতে পারবো না। স্যার প্লিজ আপনি আমাকে সেখানে পৌঁছে দিন। ইন্ডিয়ান এম্বাসি থেকে কোনো রকম সাহায্য না পাওয়ায় মিনা দুঃখী হয়ে রতনের বাড়িতে যায়। মিনার কথা শুনে রতনের মা বলে, আমি আগে থাকতে জানতাম ইন্ডিয়ান এম্বাসির লোকেরা কোনো রকমেরই সাহায্য করতে পারবে না, এরা কোনো কাজের নয়। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। কয়েকজন মিনিস্টারের সঙ্গে আমার পরিচয় আছে। বন্ধুরা আজকের জন্য এতটাই। গল্পের পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।